ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। নির্বাচন কমিশনের প্রথম ঝাঁকুনিতেই একেবারে বেসামাল অবস্থা। তিনি এখন আর বাইরে বেরোচ্ছেন না, কালীঘাটেই এখন ঘরবন্দি হয়ে গেছেন। তিনি এখন ছক কষছেন, প্ল্যান করছেন, নতুন পরিকল্পনা করছেন কিভাবে এই নির্বাচনী বৈতরণী পার হবেন। আর নির্বাচন কমিশন প্রথম ঝাঁকুনিটা সবে দিয়েছে, এরপরে তো আরও তার বড় ঝাঁকুনি আছে। সেটার জন্যেই এখন অপেক্ষা করছেন পিসিমণি, কারণ তিনি বুঝে গেছেন ঝাঁকুনি তার আরও একটা আসবে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। নির্বাচন কমিশন প্রথম একটা ঝাঁকুনি দিয়েছে, কারণ পিসিমণি যাদের দিয়ে ভোট পরিচালনা করেন সেই ওপর স্তরের তার পরিবর্তন করে দিয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়, নিচু স্তরে যারা প্রত্যক্ষভাবে এই ভোটটা পরিচালনা করেন সেটা কিন্তু এখনো নির্বাচন কমিশন ধরেনি। কাদের দিয়ে পরিচালনা করেন? থানার আইসি, ওসি, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, এদের দিয়ে টোটালটা পরিচালনা করেন। বিডিও, এসডিও, এই স্তরের পরিবর্তনটা কিন্তু এখনো হয়নি। হবে, এই পরিবর্তনটাও হবে, কারণ এদের সঙ্গেই তো বসে আইপ্যাকের লোকজন ভোটটা পরিচালনা করে। তো সেই পরিবর্তনটা নির্বাচন কমিশনের এখন শুধু সময়ের অপেক্ষা। সমস্ত তথ্য সংগ্রহ করে নেওয়া হয়েছে। কোন কোন সমস্ত ওসির অতীত কার্যকলাপ নির্বাচন কমিশন সংগ্রহ করে রেখেছে। এরপরেই সেই কাজটা শুরু হবে। পিসিমণি এতদিন বলতেন না যে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। কোথায় খেলা? তার খেলা শেষ হয়ে গেছে। তিনি এখন খেলার কথা বলছেন না, এখন খেলছে হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মানে জ্ঞানেশ কুমার এখন একের পর এক খেলা খেলে যাচ্ছেন, আর পিসিমণি দেখছেন আর চিৎকার করছেন আর দেখছেন আর জ্বলছেন, কিছুই করতে পারছেন না। তিনি একবার সুপ্রিম কোর্টে ছুটছেন, একবার হাইকোর্টে ছুটছেন। হাইকোর্টে গেছেন, আবার নির্বাচন কমিশনকেও চিঠি লিখেছেন, জ্ঞানেশ কুমারকেও চিঠি লিখেছেন। তার বড় আঘাত লেগেছে এই যেসব অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে, সেই কেন সরিয়ে দেওয়া হয়েছে তাই নিয়ে তিনি ভীষণ চটে গেছেন। তিনি জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন, তিনি জ্ঞানেশ কুমারকে ভয় দেখাচ্ছেন, ভয় দেখিয়ে বলছেন যে এরা অভিজ্ঞ অফিসার, এদের যদি সরিয়ে দেওয়া হয়, এদের যদি অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে রাজ্যে বিপর্যয়ের সময় কিভাবে মোকাবিলা করা হবে। এই তো এখন ঝড় জল বৃষ্টির সময় আসছে, সেই সময় বড় বিপর্যয় হলে রক্ষা করা কঠিন হয়ে যাবে। অর্থাৎ ভয় দেখাচ্ছেন জ্ঞানেশ কুমারকে। ভয় তো তিনি নিজে পেয়েছেন। তার মূল বিষয়টা হচ্ছে কি, যে যখন সরিয়ে দেওয়া হয়েছিল তখন তিনি তত কথা বলেননি, চিঠি দেননি, হাইকোর্টে ছুটে যাননি। কিন্তু যখন তাদের অন্য রাজ্যে মানে এই কেরালা, তামিলনাড়ু এখানে পাঠিয়ে দিয়েছে, তখন একেবারে হতাশ হয়ে গেছেন। কারণ আগে কি ছিল, যে এখানেই রাখা হয়েছিল, তারা এখানেই ছিল, ফলে ভোটের দিন তারা ফোন করে কিছু পরিচালনা করতে পারবেন। কিন্তু একেবারেই রাজ্য থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে বন্ধু রাজ্যে, তামিলনাড়ু, কেরল। সেখানে তার এই আমাদের পিসিমণি বা খালার বন্ধু সরকার রয়েছে, সেখানে তারা নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন। আর এতেই তিনি গোসা হয়েছেন। এবার হাইকোর্টে মামলা ঠুকেছেন এই তৃণমূলেরই একজন আইনজীবী। আর এই মামলা লড়ছেন কে? তার হয়ে লড়ছেন হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ। জনস্বার্থ মামলা, জনগণের স্বার্থ নাকি লঙ্ঘিত হচ্ছে। আচ্ছা বলুন তো, এই যে সব আইএস আইপিএস অফিসার, এরা কি কাজ করে? এরা তো এই খালা বা পিসিমণি, এই তার তো সেবা করে। জনগণের কি কাজ করে? এই খালার যা করলে ভালো হবে, যেটা খালার উপযুক্ত কাজ হবে, যার জন্যে খালা
টিকে থাকতে পারবেন, ভোটে লড়ে আবার আসতে পারবেন, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তাতে এতে কোথায় জনস্বার্থ লঙ্ঘিত হচ্ছে? তা এদের নির্বাচন কমিশন কেন সরাবে না? কারণ এদের মাধ্যমেই তো খালা ভোটটা পরিচালনা করেন। তো নির্বাচন কমিশন এদের তো সরাবেই, সরিয়েছে, ঠিক করেছে। তা চিৎকার করুন আপনি। হাইকোর্টে গেছেন, হাইকোর্টে গিয়ে হবেটা কি? হাইকোর্টের যে রায় হবে সে তো বোঝাই যাচ্ছে। কারণ নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার যা করছেন তা তো তিনি আইন মেনে করছেন, আইনের বাইরে তো তিনি হাঁটছেন না। ফলে সেখানে কোনো লাভ হবে না। তাকে এখন নতুন করে ছক কষতে হবে, আইপ্যাককে নিয়ে ছক কষতে হবে। কারণ এই আইপ্যাকই তো পুরো ব্যাপারটা দেখে না। কারণ তৃণমূলের তো এখন সাংগঠনিক কাজকর্ম সব আইপ্যাক। টিকিট দেওয়া হবে কাকে, কিভাবে, কত টাকা তোলা হবে, কাকে কন্ট্রাক্ট দেওয়া হবে, কোনো কাজের বরাদ দেওয়া হবে, সব আইপ্যাক দেখে। আইপ্যাক তাদের থেকে কাটমানি নেয়, কাটমানি নিয়ে ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেওয়া হয়। এই তো তৃণমূলের এক বিধায়ক পূর্বস্থলীর তপন চট্টোপাধ্যায়, তিনি টিকিট পাননি। তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে আইপ্যাক তার কাছে 20 লক্ষ টাকা চেয়েছিল, তিনি দেননি, তাই তিনি বিধায়ক টিকিট পাননি। আসলে আইপ্যাক কি করে যে অনেকের কাছেই যায় যে তোমাকে প্রার্থী করা হবে, এরকম 3-4 জনকে বলা হয়, টাকার দাম তোলে, বিভিন্ন জনকে বিভিন্ন টাকার কথা বলে, যে বেশি টাকা দেয় তাকেই টিকিটটা দিয়ে দেয়। এমনকি ব্লক নেতা, জেলা নেতা কে হবে সেটাও আইপ্যাক ঠিক করে। 3-4 জনকে এরকম ধরা হয়, প্রত্যেককেই বলা হয় যে তুমি নেতা হবে, তুমি নেতা হবে, কিন্তু নেতার জন্য এত টাকা লাগবে। যে সেই টাকাটা দিতে পারে এবং পরবর্তীকালে নেতা হওয়ার পর তোলা দিতে হয় নিয়মিত, তাকেই সেই দায়িত্ব দেওয়া হয়। আর এই যে টাকা ওঠে সেই টাকা আইপ্যাক তোলে, আইপ্যাক তুলে সেটা যথাস্থানে পৌঁছে দেয়। আসলে যে পার্টিটা চলছে, যে সরকারটা চলছে, প্রত্যেকটা জায়গাতে তোলা ওঠে এবং এটা একটা ব্যবসার ক্ষেত্র হয়ে উঠেছে। বিভিন্নভাবে এই ব্যবসা করা হয়। তো আইপ্যাকের এই জারি জুরি এবার শেষ হয়ে যাবে, কারণ এরপরেই থানার ওসিদের এবং আইসিদের, বিডিওদের পালা রয়েছে, সরিয়ে দেওয়া হবে। ফলে পিসিমণি এখন নতুন ছক কষছেন, নতুন পরিকল্পনা করছেন। কারণ তার যত পরিকল্পনা এতদিন ধরে তিনি যেভাবে জিতে আসছিলেন সেই সব তো ভেস্তে গেছে। অতএব বুঝতে পারছেন, তাকে এখন নতুন করে ফন্দি আঁটতে হচ্ছে, নতুন করে ছক কষতে হচ্ছে কিভাবে তিনি ভোটে লড়বেন। তিনি খুব বলেন না, বাঙালি, বাঙালিদের অস্তিত্ব, বাঙালিকে বশ্যতা স্বীকার করানো যাবে না, নির্বাচন কমিশনারকেও ঠিক একই রকম চিঠি লিখেছে। আচ্ছা বলুন তো, উনি কি এই কথা বলতে পারেন? উনি কি গোটা বাঙালি সমাজের প্রতিনিধিত্ব করেন? কি মনে করেন আপনারা? কখনো ভেবে দেখেছেন কি যে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাঙালি সমাজের প্রতিনিধিত্ব করেন? গোটা বাঙালি সমাজের প্রতিনিধিত্ব করতে হলে উনি, ওনার দল, এই যে সমগ্র বাঙালি সমাজ, তার কি অর্ধেকের বেশি সংখ্যার সমর্থন পেয়ে সরকারে এসছেন? তিনি কি 50-এর ওপরে 55 বা 60% সমর্থন পেয়ে ক্ষমতায় এসছেন? তিনি তো 42 থেকে 45% সমর্থন পান, ভোট পান। এই যে 42, তার মানে কি 50 থেকে 58% সমর্থন ওনার পাশে নেই। তাহলে উনি কি করে গোটা বাঙালি সমাজের উনি প্রতিনিধিত্বের কথা কিভাবে উনি বলেন? তারপরেও আরেকটা হিসাব আপনারা দেখুন, উনি 42 থেকে 45% পান, আমি 45% ধরলাম। এই 45%-এর মধ্যে বড় অংশ কার? বড় অংশ তো হচ্ছে ওনার সেই দুধেল গাই, তাদের 27 থেকে 30% ভোট তো তারাই দেয়। আর বাকি থাকে 15%। সংখ্যাগরিষ্ঠ যে হিন্দু, তার 15% উনি পান। আর সেই ভোটটাও কি উনি যথাযথভাবে পান? তার জন্য তো তার গুন্ডা রয়েছে, তার লেঠেল বাহিনী রয়েছে,
তার পুলিশ রয়েছে, বিভিন্নভাবে কৌশল করে ভোটটা করে নেন, উনি জেতেন। আর জেতার পরে বলেন যে বাংলার মানুষ রায় দিয়েছে। তো কত শতাংশের রায় উনি পান? আর যে বৃহত্তর অংশ যারা হচ্ছে 70%, তাদের প্রতিনিধিত্ব উনি কি করেন? উনি কি করে বলেন যে উনি বাঙালিদের কথা, যে বাঙালিকে বশ করাতে পারবেন না, বাঙালিকে ঐতিহ্যকে ধ্বংস করতে চাইছে? উনি বাঙালির রক্ষাকর্তা হয়েছেন, বাঙালির রক্ষাকর্তার দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। তা ওনার মুখে কি একথা শোভা পায়? উনি বাঙালি মনীষীদের কথা বলেন, কিন্তু ওনার কথাবার্তা আচরণে তো ট্যাক্স লাগে না, ফলে উনি যা খুশি বলে যান। এটা কি বাঙালি সংস্কৃতি? আসলে নির্বাচন কমিশনার যা করছেন তাতে ওনার রক্তচাপ বেড়ে গেছে, ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। উনি এখন বেসামাল অবস্থা, বুঝতে পারছেন না কি করবেন। তার উপরে শুভেন্দু তার গড়ে এসে লড়াই শুরু করে দিয়েছে, শুভেন্দু প্রচার শুরু করে দিয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই প্রচারে অংশগ্রহণ করছেন, ব্যাপক সাড়া। সব মিলিয়ে পিসিমণি না মানে এখন ভয়ে মানে কুঁকড়ে গেছেন। তার এখন চিৎকার করছেন, মাঝে মাঝে তিনি যখন বেরোচ্ছেন তার চিৎকারটা মনে হচ্ছে কি বলুন তো, আতঙ্কিত মানুষের আর্তনাদ বলে মনে হচ্ছে। তাই তিনি এখন হাইকোর্টে গেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার হয়ে মামলা করছেন। সে মামলার কি রায় হবে সে তো ভবিষ্যৎ বলবে, কিন্তু তার আগে আবার 23 তারিখে এসআইআর মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যে এসআইআর মামলা রয়েছে সেখানে বিষয়টা আবার উঠবে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় যারা পড়ে রয়েছে সেই তাদের কি ভবিষ্যৎ হবে। সেখানে তো বলেছে এই সিপিএম কংগ্রেস এরা বলেছে তারা সুপ্রিম কোর্টে যাবে, গিয়ে বলবে যে একজনও বৈধ ভোটার যাতে বাদ না যায়, তাদের ব্যবস্থা করতে হবে, তাদের নাম আগে ঠিক করতে হবে, এই তালিকা সম্পূর্ণ করতে হবে। তো পিসিমণি কি যাবেন? উনি কি সেই বুকের পাটা আছে? কারণ ওনারাই তো সুপ্রিম কোর্টে গেছিলেন, ওনাদের জন্যেই তো আজ এই জটটা পাকিয়েছে। গেলে কি হবে? গেলে নির্বাচনটা ঠিক সময়ে হবে তো? কারণ যত ফ্যাঁকড়া দেবে ততই আটকে যাবে, যত প্যাচ কষবে ততই প্যাচে আটকে যাবে। এতদিন তিনি এসব করে এসছেন, তাকে তিনি এরকম প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হননি। এবার একেবারে পড়েছেন জ্ঞানেশ কুমারের পাল্লায়। জ্ঞানেশ কুমার এমন টাইট দিতে শুরু করেছে যে তিনি এখন ত্রাহি মধুসূদন করছেন। তার সমস্ত কিছু একেবারে ছক ওলট পালট করে দিয়েছেন। এতদিন তিনি যেভাবে নির্বাচন পরিচালনা করে জিতে আসছিলেন সেগুলো তো নির্বাচন কমিশন এগুলো নজর করেছে, তারা তো দেখেছে। যেখানে যেখানে তিনি যেভাবে এই ভোটটাকে নিজেদের পক্ষে নিয়ে আসতেন, পরিচালনা করতেন, সব হিসাব রেখে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার একে একে সেই রাস্তা বন্ধ করে দিচ্ছে। আর এখন তিনি কালীঘাটে বসে এখন নতুন ছক করছেন কিভাবে তিনি এগোবেন। কি করে এগোবেন? তিনি বাঙালি, বাংলা সমাজ এর কথা বলেন, বাঙালির এখন তাকে কি চোখে দেখে তিনি কি জানেন? বাঙালির চোখে মুখে এখন আগুন জ্বলছে, তার ভেতরে আগুন জ্বলছে। বাঙালি এখন এই খালা তথা পিসিমণিকে ভস্ম করে দেবেন। তিনি বাঙালি সংস্কৃতির কথা বলেন, তিনি তো সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করেন। বাঙালি সমাজ বাকি হচ্ছে 15%, সেটাও তো বললাম যে বিভিন্নভাবে ছলচাতুরি করে ভয় দেখিয়ে সেটা হয়। তিনি তো আরব সংস্কৃতির ধারক বাহক, তিনি তো সেই কথাই বলেন। তিনি প্রত্যেক মিটিংয়ে কোথায় বাঙালি সংস্কৃতির কথা বলেন, তিনি তো পাশাপাশি আরব সংস্কৃতির কথা বলেন। বাচ্চাদের পাঠ্যপুস্তকে তিনি আরব সংস্কৃতির কথা ঢুকিয়ে দিয়েছেন, আর মুখে বলছেন বাঙালি সংস্কৃতির কথা। বাঙালি এখন প্রচণ্ড রেগে আছে, তাদের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, সেই আগুনে আপনি এখন ভস্ম হয়ে যাবেন। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর শেয়ার করবেন। নমস্কার।